বাবা, আমরা আর কতদিন এইভাবে গরিব হয়ে কাটাবো? আমাদের সময় কবে বদলাবে? চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। না বাবা, আমরা আমাদের পুরো শৈশব দারিদ্রতায় কাটিয়েছি। এবার কাল হয়তো আমাদের দু ভাইয়ের বিয়ে হয়ে যাবে। তাহলে আমাদের মা যত কষ্ট করেছে তত কষ্টই কি আমাদের বউয়েরাও করবে? এছাড়াও একটা কথা, আপনার বয়স হয়ে যাচ্ছে, আপনি কতদিন চাষবাস করবেন? তাহলে কি চাইছো তুমি? বাবা, আমরা দু ভাই উচ্চ মাধ্যমিক পাশ করেছি। এবার আমরা দুজন শহরে যাব আর ওখানেই কিছু কাজ খুঁজবো। আর যখন আমাদের কাজ জমে যাবে তখন আপনাকেও কাছে ডেকে নেব। কি সুনীল, তুমিও কি একমত? দাদা যখন বলছে তখন ঠিকই হবে। ঠিক আছে, তাহলে তোমরা যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, তাহলে যাও আর নিজেদের ভবিষ্যৎ বানাও। এই কাহিনী মণিলাল আর তার দুই ছেলে অনিল আর সুনীলের। মণিলাল গ্রামে থেকে চাষ করত। জমি বেশি ছিল না বলে মণিলালের আর্থিক স্থিতিও ঠিক ছিল না। কিছুদিন পর অনিল আর সুনীল মণিলালের পায়ের ধুলো নিয়ে শহর ছাড়ল। সময় এগোতে লাগলো আর একদিন হঠাৎই মণিলালের স্ত্রী সুধার মৃত্যু হলো। মায়ের মৃত্যুর খবর শুনেই দুই ছেলে দৌড়ে শহর থেকে চলে এলো। এটা কেমন করে হয়ে গেল বাবা? আপনি আমাদেরকে খবর দেননি কেন? আমরা তো মাকে দেখতেও পেলাম না। কি যে বলি তোদের, হঠাৎই ওর বুকে ভীষণ ব্যথা উঠল আর ও চলে গেল। বাবা, আপনি তো একা রয়ে গেলেন। এখানে কে আপনার রান্না করবে? বাবা, বাবা তুমি আমার সাথে চলো। না না বাবা, আমি বড়, আপনি আমার সঙ্গে চলুন, আমার সঙ্গে থাকবেন। না বাবা, এই ঘরে তোর মায়ের স্মৃতি রয়েছে। হাত পা যতদিন চলছে আমি কোথাও যাব না। মণিলালের কথা শুনে অনিল আর সুনীল মায়ের শেষ কাজ করে আবার শহরে ফিরে এলো। ওদিকে মণিলাল একা পড়ে গেল। এখনও নিজেই নিজের জন্য রুটি বানায় আর চাষ করে। সময় যত এগোতে লাগলো মণিলালের শরীর আর শক্তি দুটোই ক্ষয় হতে লাগলো। আর তারপর এবার বোধহয় ছেলেদের কথা আমার মেনে নেওয়া উচিত। না তো আমি আর চাষ করতে পারি, আর না রুটি করতে পারি নিজের জন্য। একটা কাজ করি, অনিলকে একটা চিঠি লিখি। মণিলাল বড় ছেলে অনিলকে চিঠি লেখে সে যেন এসে তাকে সঙ্গে করে নিয়ে যায়। কিছুদিন পর অনিল নিজের গাড়ি করে গ্রামে ফেরে। বাবা কোথায় আপনি? আমি এসে গেছি, এবার চলুন আমার সঙ্গে। এসে গেছিস? অনেক সময় লাগিয়ে দিলি বাবা তুই আসতে। হ্যাঁ বাবা, আসলে আমি একটু কাজে আটকে পড়েছিলাম। এবার তাড়াতাড়ি করো, আর দেরি করো না। আচ্ছা একটু দাঁড়া তো, নিজের জিনিসগুলো বেঁধে নি। কিসের জিনিস? এখানে আছেটা কি? আপনি তো ব্যাস আমার সঙ্গে চলুন। ছাড়া তো এসব জিনিস। তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো, সেখানে সব আছে। আর হ্যাঁ, ওই দেখো, আমি আমার নতুন গাড়িতে তোমাকে নিতে এসেছি। মণিলাল অনিলের কথায় অহংকার দেখতে পেল, কিন্তু ওই মুহূর্তে ওকে কিছুই বলল না। রাস্তায় অনিল তার বাবাকে জিজ্ঞাসা করল, আপনার শরীরটা তো দেখে খারাপ মনে হচ্ছে, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, বয়সের প্রভাব। তবে এবার তোর সাথে থাকবো তো আবার আগের মতো হয়ে যাব। হ্যাঁ, ওটাই তো আমি কতদিন বলে আসছি। আমার ঘরে আপনার কোনো জিনিসের অভাব হবে না। ইংলিশ টয়লেট, গরম জল, এসি, সব কিছু আছে আমার ঘরে। মণিলাল বুঝে গিয়েছিল অনিল এখন বড় লোক হয়ে গেছে। ওর এখন অহংকারে মাটিতে পা পড়ছে না। বেশ কিছুক্ষণ যাত্রার পর মণিলাল অনিলের বাড়ি পৌঁছে গেল। অনিল একটা বিলাসবহুল বাংলোয় থাকত, যেখানে সুখ সুবিধার কোনো কমতি ছিল না। সেদিন রাতে খাওয়ার সময়, কি বাবা, কেমন লাগলো আমার ঘর? অনেক উন্নতি করেছিস বাবা তুই। আর কি, আমি গ্রাম থেকে এনেছিলামই বা কি। আর আজ দেখো, যাকে ছাড়ো, নাও রুটি। এতে প্রচুর ঘি লাগিয়ে দিয়েছি, যাতে আপনি আগের মতন হয়ে যাবেন। আর চিন্তা করো না, আমি চাকর বাকরদের বলে দিয়েছি তারা বিনা ঘিয়ের রুটি যেন তোমায় না দেয়। ভালো কথা। আচ্ছা শোন, সুনীল কোথায় থাকে? কি জানি কোথায় ঠেলা ফেলা লাগিয়েছে। আর তুমি ছাড়ো না, তুমি বরং আর একটা রুটি খেয়ে নাও। দেখো না কিরম ঘি টস করছে এতে। সত্যিই অনিলের ঘরে মণিলালের কোনো অভাব ছিল না, না তো পয়সার না তো অহংকারের। কিন্তু সুনীলের ব্যাপারে অনিলের এমন কথা শুনে মণিলালের খুব খারাপ লাগলো। ও বুঝে গিয়েছিল একই শহরে থাকার পরেও দুই ভাই একে অপরের থেকে অনেক দূরে রয়েছে। সময় পেরিয়ে গেল, কিন্তু ঠিক হওয়ার বদলে মণিলালের শরীর আরও খারাপ হতে লাগলো। অনিল মণিলালকে অনেক বড় বড় ডাক্তার দেখালো, কিন্তু কোথাও কোনো লাভ হলো না। তারপর একদিন, কি হয়েছে বাবা আপনার? আমি তো কোনো ত্রুটি রাখছি না। ঘি লাগানো রুটি, দামি ফল, শাক সবজি, কাজু বাদাম সবই তো খান আপনি। তা সত্ত্বেও আপনি এত দুর্বল কেন? কি জানি বাবা, বোধহয় সুধা ডাকছে। এরকম বলবেন না বাবা। এক কাজ কর, আমাকে তোর সাথে তোর দোকানে নিয়ে চল। ওখানে কিছুক্ষণ বসলে আমার ভালো লাগবে বোধহয়। দোকান নেই, আমার তো ফ্যাক্টরি আছে। চলুন, আপনাকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। অনিল তার বাবাকে সঙ্গে করে ফ্যাক্টরিতে নিয়ে এলো। ওখানে মণিলাল একটা কেবিনে বসে সবকিছু দেখছিল। তখনই কেবিনে এক কর্মচারী এলো এবং হাত জোর করে বলল,
মালিক, আপনার কাছে অনুরোধ, আমার কিছু পয়সা দরকার। আপনি আমার মাইনে থেকে কেটে নেবেন। গত মাসের পুরো মাইনেটাই বাচ্চার ওষুধে খরচা হয়ে গেছে। এখন যোকে খাওয়া বসে এটুকু পয়সাও নেই। চল হাট, একে তো কাজে আসিস না, তার উপর আবার অ্যাডভান্স পয়সা চাইছে। চল ভাগ এখান থেকে, নাহলে এক্ষুনি কাজ থেকে বার করে দেবো। অনিল ওই কর্মচারীকে খারাপভাবে অপমান করলো। ও কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল, আর অনিল গালি দিতে দিতে নিজের কাজে মন দিল। মণিলালের খুব খারাপ লাগলো। ও ওই কর্মচারীর পিছন পিছন এগিয়ে চলল। কিছুক্ষণ পর ও দেখল ফ্যাক্টরির অন্য মজুররা ওই মজুরকে সাহস যোগাচ্ছে। চুপ করে যা হরিয়া, সব ঠিক হয়ে যাবে। আমাদের মালিক এক নম্বরে দুষ্টু আর অহংকারী। দেখিস যে গরিবের সঙ্গে এইভাবে জানোয়ারের মতো ব্যবহার করে, তার ঘরে কোনো দিন সুখ শান্তি থাকবে না। মণিলাল বুঝে গিয়েছিল অনিল বড়লোক নিশ্চয়ই হয়েছে, কিন্তু ও আর ভালো মানুষ নেই। ও অনিলের ঘরে গেল। ওখান থেকে সুটকেস নিয়ে নিজেই ছোট ছেলে সুনীলকে খুঁজতে বেরোলো। ও বাসে করে একটা চৌমাথার কাছে পৌঁছলো, যেখানে সুনীল সবজি রুটির ঠেলা লাগাতো। বাবাকে সামনে দেখে সুনীল খুব খুশি হলো। ও মণিলালকে প্রণাম করে বলল, বাবা, আপনি 2 মিনিট বসুন, আমি সব গুছিয়ে নিই, তারপর আমরা ঘরে যাব। না না, তুই আমার জন্য নিজের কারবারের ক্ষতি করিস না। নে, তুই আমাকেও 2টো রুটি দিয়ে দে, আর সন্ধ্যাবেলা ঘরে যাব একসাথে। ঠিক আছে বাবা। মণিলাল বুঝতে পারল কেন ওরা দুজনে এত দূরে সরে গেছে। সুনীল তাড়াতাড়ি প্লেটে করে বাবাকে সবজি রুটি দিল। তখনই ওখানে সেই কর্মচারীটি এলো, যাকে অনিল কিছুক্ষণ আগে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। দাদা, 2টো রুটি দেবেন? ছেলেটা না খেয়ে আছে। আমার মালিক আমাকে পয়সা দিতে রাজি হয়নি। আমি মাইনে পেলেই আপনাকে পয়সা দিয়ে যাব। আমি নিজের বাচ্চার দিব্যি খেয়ে বলছি। আরে আরে, বাচ্চার দিব্যি খেও না, কোনো ব্যাপার নেই। এই নাও, এতে 6টা রুটি আছে। তোমারও তো খিদে পেয়েছে, খেয়ে নিও। আর যখন হবে তখন দিয়ে দেবে পয়সা, ঠিক আছে? কর্মচারীটি চোখে খুশির জল নিয়ে ওখান থেকে চলে গেল। মণিলাল সবকিছু দেখছিল। এর ঠিক 1 মাস পর সুনীল আর মণিলাল দুজনেরই মাথায় সবজির বস্তা ছিল, আর ওরা কথা বলতে বলতে হাঁটছিল। তখনই ওখানে একটা গাড়ি এসে দাঁড়ালো, আর অনিল নামলো। আরে বাবা, এটা কি করছেন আপনি? এ তো আপনাকেও নিজের সঙ্গে মজদুর বানিয়ে নিয়েছে। না রে বাবা, তো আমি জেদ করেছিলাম, কিন্তু দেখ না, এখন আমি পুরো ঠিক আছি আগের মতো। কিন্তু এটা হলো কি করে? এই গরিব আপনাকে কি এমন খাওয়ালো? শুকনো আর বাসি রুটি, নাকি নিজের ঠেলার ওই বাসি পচা সবজি? ঠিক করে কথা বল। এর রুটি ন্যায় আর সততার রুটি, আর সততার রুটিতে অনেক শক্তি থাকে, বুঝলি? এরপর মণিলাল সুনীলের সাথে এগিয়ে গেল, আর অনিল গাড়িতে বসে খাবারের বক্সটা দেখতেই থাকল। সুধা আর ব্রিজেশ সোনপুর নামের একটা ছোট্ট গ্রামে থাকত। ব্রিজেশ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকের বাড়ি বাড়ি কাজ করে নিজের রুজি রুটি চালাতো, যাতে করে ওর আমদানি খুব একটা বেশি কিছু হতো না। কিন্তু গত কয়েকদিন ধরে ব্রিজেশ মাত্র কয়েকদিনেরই কাজ পাচ্ছিল, যাতে করে ওদের বাড়িতে আরও টাকার অভাব দেখা দিল। এমনই একদিন সুধা ব্রিজেশকে বলে, শোনো না, ঘরেতে চালের একটা কণাও মাত্র নেই, আর আমার কাছে যেটুকু টাকা জমানো ছিল সেটাও খরচ হয়ে গেছে। এবার তুমি কোথাও থেকে একটু টাকা জোগাড় করে আনো, যাতে একটু রেশন তুলতে পারি। তুমি তো জানোই সুধা, যে আজকাল কাজ পাওয়াটা কতটা কঠিন হয়ে গেছে। কখনো কখনো পাই, আর কখনো তো। তুমি চিন্তা কেন করো গো? তুমি এটা ভাবো যে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন, দেখবে একদিন উনি সব ঠিক করে দেবেন। তুমি একদম ঠিকই বলেছ সুধা। আচ্ছা দাঁড়াও, আমি কাজ খুঁজতে যাচ্ছি। ব্রিজেশ বাইরেই যাচ্ছিল, ঠিক তখনই একটা বড় গাড়ি এসে ওদের দরজার সামনে দাঁড়ায়। যে গাড়ি থেকে এক মহিলা হাতে একটা কয়েক মাসের বাচ্চাকে নিয়ে বাইরে নেমে এসে দাঁড়ায়। গাড়ির আওয়াজ শুনে সুধাও বাইরে চলে আসে। সুধা দেখে ওর ঠিক সামনে ওর বড় বোন নিহারিকা দাঁড়িয়ে আছে। নিহারিকা দিদি, তুমি এখানে? সবকিছু ঠিক আছে তো? না সুধা, কিছুই ঠিক নেই। আসলে বাচ্চাটার শরীরটা গত 1 মাস ধরে খুবই খারাপ যাচ্ছে। শহরের বড় থেকে বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু সবার একটাই কথা, আমাদের ছেলেকে কিছুদিনের জন্য গ্রামের খোলামেলা আবহাওয়াতে রাখতে হবে, তাহলেই ও পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ সুধা, আসলে আমাদের সব আত্মীয়দের মধ্যে তুমি একমাত্র যে গ্রামে থাকো, আর এই জন্যই আমার প্রথমেই তোমার কথা মনে পড়েছে। আর আমরা যদি বাচ্চাকে নিয়ে তোমাদের সাথে কিছুদিন থাকি, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো? না দিদি জামাইবাবু, এ আপনারা কি কথা বলছেন? আপনারা যতদিন চান এখানে থাকতে পারেন, এটাও তো আপনাদের একটা বাড়ি। হ্যাঁ দাদা, তাই হবে। যতদিন না আপনার বাচ্চা সুস্থ হয়ে যায়, ততদিন আপনারা আমাদের সাথেই থাকুন। দেখো, আমি বলেছিলাম না তোমাকে আমাদের আশাতে সুধা আর ব্রিজেশের কোনো সমস্যা হবে না? তুমি তো খামোখাই চিন্তা করছিলে। সুধা ওদেরকে ঘরের ভিতরে নিয়ে যায়, তারপর প্রতিবেশীর কাছ থেকে একটু চিনি আর দুধ চেয়ে আনে, আর ওদের জন্য চা বানায়।
তারপর ব্রিজেশকে গ্রামের জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে রেশন তুলে আনতে বলে। ব্রিজেশ চড়া সুদে জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসে, তারপর সেটা দিয়ে রেশন তুলে আনে। সুধা সবার জন্য খাবার তৈরি করে, তারপর সে তার জামাইবাবু আর দিদিকে ভরপেট খাবার খেতে দেয়। কিন্তু যেখানে ওরা দুজন আধপেটা খাবার খেয়েই থাকে, যাতে করে রেশন বেশি দিন চলতে পারে। তারপর মাঝরাতে মুন্না জোরে জোরে কাঁদতে শুরু করে। চুপ কর সোনা, চুপ কর বাবা, চুপ কর। ওহো নিহারিকা, কি হলো? বাচ্চা তো কাঁদছে কেন? মনে হয় এ দুধ খেতে চায়। আসলে ওর তো দুধ খেয়ে ঘুমানোর অভ্যাস আছে না। হ্যাঁ, বাচ্চাদের জন্য তো দুধটা খুবই দরকারি। সুধা, তোমার তো একটু খেয়াল রাখা দরকার ছিল, বলো। আরে এতে সুধার কোনো দোষ নেই। আমি ভেবেছিলাম ওর পেট ভরে গেছে। যাই হোক সুধা, ওর জন্য একটু দুধ নিয়ে আয়। কিন্তু ঘরে তো দুধ নেই দিদি, আসলে সন্ধেবেলায় চা বানিয়েছিলাম, ওতেই তো খরচ হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমি ওকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি খন। না, বাচ্চাকে দুধ খাওয়াতেই হবে। আমি এক্ষুনি দুধ নিয়ে আসি। ব্রিজেশ তাড়াতাড়ি বাইরে যায় আর দুধ নিয়ে এসে সুধার হাতে দেয়। তারপর সুধা সেই দুধ গরম করে মুন্নার খাওয়ার জন্য দিয়ে দেয়। এমনই একদিন খুব জোর বৃষ্টি নেমেছিল, যেটা দেখে আয়ুষ বলে, আজকে ভীষণ না গরম গরম চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। যদি আমি শহরে থাকতাম তাহলে আমার কুককে বলতাম, ও এক্ষুনি বানিয়ে এনে দিত। জামাইবাবু, আপনি চিন্তা করবেন না, আপনার কুক নেই তো কি হয়েছে, এই শালি আছে না, আমিই বানিয়ে দিচ্ছি। সুধা রান্নাঘরে গিয়ে দেখে ওখানে তেল মশলা কিছুই নেই। তারপরও ব্রিজেশকে বলে। ব্রিজেশ জমিদারের কাছ থেকে আরও কিছু টাকা ধার নেয় এবং চিকেন এবং আরও জরুরি জিনিসপত্র কিনে বাড়ি আনে। তারপর সুধা চিকেন বিরিয়ানি বানিয়ে সবাইকে খাওয়ার জন্য দেয়। ঠিক 3 দিন পরে সেই জমিদার ওদের বাড়িতে চলে আসে। কিরে ব্রিজেশ, এই শোন, টাকা নেওয়ার সময় তো প্রত্যেক সপ্তাহ ঠিক টাইম মতন চলে আসিস, হ্যাঁ? আর ফেরত দেওয়ার সময় তোর মুখ দেখা যায় না কেন রে? জমিদার বাবু, আমি তো আপনাদের বলেছিলাম যে আমি টাকাটা সময় মতন দিয়ে দেবো, তাও আপনি কেন বাড়িতে সেরকম ঝামেলা করছেন বলুন তো? অতিথি রয়েছে যে। আচ্ছা, আমার থেকে ধার করা টাকায় যখন তুই আত্মীয়দের কাকা মুরগি খাওয়াচ্ছ, হ্যাঁ, সেবেলা তোমার প্রেস্টিজে লাগে না, তাই না? আর আমি টাকা চাইতে আসলেই তোর প্রেস্টিজে লাগে, তাই না? তখনই আয়ুষ বলেন, দাঁড়ান, কত টাকা হয়েছে আপনাদের? 20,000। এই নিন 30,000। আজকের পরে যেন এই এরিয়াতে কোনোদিন আপনাদের না দেখি। জমিদার সেই টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর আয়ুষ ব্রিজেশকে বলে, এটা কি সুধা, ব্রিজেশ, তোমাদের সাথে এত কিছু হয়ে গেল, তার তোমরা এটা আমাদেরকে বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ সুধা, আমি কি তোর বোন নই? তুই আমাকেও কিছু বলিসনি কেন? আর সব সমস্যা তোরা একাই সহ্য করলি? আসলে দিদি জামাইবাবু, তোমরা তো এখানে কয়েকদিনের অতিথি হয়ে এসেছ, তাই আমরা তোমাদের ঝামেলার মধ্যে ফেলতে চাইনি। আসলে ওনার কাছে কোনো চাকরি নেই, কখনো কখনো মজদুরির কাজ পায় তো কখনো পায় না, সেই জন্যই আমাদের এখন অভাবে দিন চলে যায়। কিন্তু আর নয় সুধা, ব্রিজেশ, আমি এই গ্রামে একটা হোটেল খুলতে চাইছি, যাতে বাইরে থেকে ট্যুরিস্টরা আসবে এবং এই গ্রামের সৌন্দর্য দেখতে পাবে। আর আমি চাই যে তুমি আমার ওই হোটেলে তুমি ম্যানেজারের চাকরি করো, মাসে 50,000 টাকা বেতন দেব। বলো, রাজি আছো? এটা শুনে সুধা আর ব্রিজেশের চোখে আনন্দের জল চলে আসে। নিহারিকা সুধাকে আলিঙ্গন করে। কিছুদিনের মধ্যে ওই গ্রামে একটা সুন্দর হোটেল তৈরি হলো, যেখানে দূর দূর থেকে টুরিস্টরা আসতে শুরু করে আর ওদের খুব ইনকাম হতে শুরু করে। এখন ব্রিজেশ আর সুধা ওদের একটা বড় পাকা বাড়ি বানিয়ে ফেলেছে। এখন ওদের জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে আর ওরা এখন সুখে শান্তিতে আছে। Thanks for watching.